সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর তার আগে কি পরিস্থিতি আইন শৃঙ্খলার, পাশাপাশি দু জায়গার ছবি আপনাদের দেখাবো। খাস কলকাতায় একদিকে সরসোনায় রাস্তায় দীর্ঘক্ষণ বোমা পড়ে রইল, 127 নম্বর ওয়ার্ডে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। আর অন্যদিকে রাতের শহরে শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ হয়েছে একজন। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে গুলি চলার ঘটনা ঘটেছে। সরসোনায় রাস্তা দীর্ঘক্ষণ বোমা পড়ে থাকলো, 127 নম্বর ওয়ার্ডে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে। স্থানীয় দুই দুষ্কৃতী বোমা ফেলে যায় এমনটাই স্থানীয়রা দাবি করেছেন। দুষ্কৃতীরা বিজেপির সঙ্গে যুক্ত এমনটাই এলাকাবাসীর দাবি। সরাসরি কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, অর্থাৎ সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ তা থেকে একটা জিনিস পরিষ্কার, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যদি প্রয়োজন অনুভব করেন সেক্ষেত্রে এ রাজ্য থেকে যেমন অতিরিক্ত সিভিল জাজ তাদেরকে নিয়োগ করা যেতে পারে, তেমনই পড়শি রাজ্য থেকেও কিন্তু জাজেদেরকে নিয়োগ করা যেতে পারে জুডিশিয়াল অফিসার হিসেবে। দেখো, একদমই যেমনটা তুমি বললে যে শুধু এ রাজ্যের সিভিল জাজ নন, পড়শি রাজ্য থেকেও মনে করলে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি বিচারকদের এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত করতে পারেন। এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো, তার কারণ হলো সুপ্রিম কোর্ট তুমি জানো যে প্রথম থেকে, অর্থাৎ যখন থেকে এই বিহারের এসআইআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে শুরু হয় এবং তারপরে সেই মামলার সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হয়, যে মামলার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়ে সওয়াল করেন, সেই মামলাতে শুরু থেকে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি এটাই ছিল যে যাই হোক না কেন সময়ের মধ্যে এই যে এসআইআরের প্রক্রিয়া রয়েছে সেটাকে শেষ করতে হবে এবং সময়ের মধ্যে এই এসআইআর শেষ না করতে পারলে ভোট যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে তার কনসিকুয়েন্সেস কী হতে পারে সেই সম্পর্কেও তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীদের একাধিকবার তিনি অবগত করেছিলেন। তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে এর ফলে পরবর্তী পদক্ষেপে কি হতে পারে সেইটা সম্পর্কে সুপ্রিম কোর্ট স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছিল। ফলে সেই মোতাবেক আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই এসআইআর প্রক্রিয়া সময় মতো শেষ করবার জন্য, যাতে নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব না থাকে সেই জন্য পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে তারা সক্রিয় করলেন এবং দেখতে পেলাম যে প্রায় 250 জন যে জজ ছিলেন যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার, সেই সমস্ত মাননীয় বিচারকদের এই প্রক্রিয়ার সঙ্গে নিযুক্ত করা হলো। এখন এই 250 জন যারা জজ রয়েছেন সেই জজদের দিয়ে প্রত্যেক দিন যদি 250টি করে মামলার নিষ্পত্তি করা হয় সেক্ষেত্রেও এই গোটা প্রক্রিয়াটা শেষ করতে প্রায় 80 দিন বা তার বেশি সময় লেগে যেতে পারে বলে সুপ্রিম কোর্ট মনে করছেন। ফলে এই 80 দিনের যে দীর্ঘ সময় রয়েছে সেই সময় সুপ্রিম কোর্টের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। সেই জন্যই তিনি নির্দেশ দিয়েছেন সিভিল জাজ এবং ভিন রাজ্য থেকে যে মাননীয় বিচারকরা আছেন সেই বিচারকদের নিয়ে এসে এই এসআইআর প্রক্রিয়া শেষ করতে হবে। সৌভিক, ধন্যবাদ। বিজেন্দ্র, তোমাকেও ধন্যবাদ। আর অন্যদিকে এসআইআর এই যে চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ তা কিন্তু বিচারকরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আপনারা জানেন 200 থেকে 250 জন বিচারক তারা ইতিমধ্যেই লগ ইন পাসওয়ার্ড পেয়ে গিয়েছেন এবং সেই নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে তারা কাজ শুরু করে দিয়েছেন। আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে কাজ করছেন তারা। যাদবপুর বিধানসভা কেন্দ্রের এসআইআর এর নথি যাচাই পর্ব চলছে। ইতিমধ্যেই কিন্তু বিচারের যে একেবারে এসআইআর এর যে চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী একেবারে জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু কাজে নেমে পড়েছেন। গতকালকেও বেশ কিছু জায়গায় সমস্যা দানা বেঁধেছিল, কিন্তু একেবারে বিভিন্ন যে অ্যাসেম্বলিগুলো রয়েছে সেই অ্যাসেম্বলি ধরে ধরে আলাদা করে কোন কোন জায়গায় কি সমস্যা রয়েছে সেই বিষয়ে কিন্তু একেবারে নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসাররা তারা রয়েছে। জুডিশিয়াল অফিসার এছাড়া আমি দেখতে পাচ্ছি প্রয়োজন হলে সেই বিষয়টা জেনে নিচ্ছেন মাইক্রো অবজারভার তিনি রয়েছেন। এছাড়া অন্যান্য আধিকারিকদের থেকে সমস্ত বিষয়টা জেনে নেওয়া হচ্ছে। মূলত এই যে জায়গা রয়েছে সেখানে হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে সমস্যা সেটা কি রয়েছে, যেমন উনি এর ল্যাপটপ নিয়ে রয়েছেন এবং সেখান থেকে হচ্ছে যে লগ ইন করছেন এবং নিজস্ব যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই লগ ইন হয়েছে এবং সেইটা করে যে ভোটার অর্থাৎ ইলেক্টর তার যে তিনি যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন সেই ফর্ম চলে আসছে
আসছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে নথিগুলো জমা দিয়েছেন সেই নথি আসছে। এছাড়া হচ্ছে মাইক্রো অবজারভারের কী পর্যবেক্ষণ রয়েছে, ইআরওর কী পর্যবেক্ষণ রয়েছে, এইআরও কী পর্যবেক্ষণ রয়েছে, বিএলওর কী পর্যবেক্ষণ রয়েছে, সেই সবটা দেখে একেবারে কিন্তু নিষ্পত্তি করছেন জুডিশিয়াল অফিসার। এবং সেক্ষেত্রে কিন্তু কার কোন জায়গায় সমস্যা সেই সমস্ত বিষয়টা দেখে একেবারে সকাল থেকে কাজ শুরু হয়ে গেল। আমরা বিভিন্ন যে অ্যাসেম্বলি গুলো রয়েছে সেই অ্যাসেম্বলি ধরে ধরে আলাদা আলাদা জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু এই কাজ শুরু করে দিলেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। লেক অ্যাভিনিউরে রাস্তা সারাইয়ের জন্য পেলোডার দিয়ে রাস্তা খোঁড়া হচ্ছিল, আর সেই সময় আগুন লেগে যায়, বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় বিদ্যুৎ বিপর্যয়। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। আবির, কি ধরনের কাজ হচ্ছিল এবং পেলোডার দিয়ে যখন রাস্তা খোঁড়ার কাজ হচ্ছিল, যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা, সুরক্ষার ব্যবস্থা কি আদৌ হয়েছিল? কি পরিস্থিতি এখন? দেখো, সেই সুরক্ষার কথা মাথায় রেখে কাজ চলছিল কিনা সেটা নিয়েই কিন্তু প্রশ্ন। তার কারণ যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্র থেকে যারা স্থানীয় বাসিন্দা বা এখানে যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন তারা আতঙ্কিত। তার কারণ কি? তার কারণ আজকে সকাল ঠিক 10টা নাগাদ এই যে গাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই পেলোডারের গাড়িটি ঠিক এই লেক এভিনিউর সামনের এই যে রাস্তা খোঁড়া অবস্থায় রয়েছে, আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, শুভঙ্করকে, এই জায়গাতে যে জায়গায় রাস্তার কাজ চলছিল এবং হঠাৎ করেই সকাল 10টা নাগাদ এই গাড়ির যে চালাচ্ছিল সে কিছুটা দূরে দেখতে পায় এখান থেকে ধোঁয়া উঠছে, কিছুটা দূরে বলা যায় যে 10 মিটার দূরত্বে গাড়িটি রেখে সে সেখান থেকে সরে যায়। এরপরই দেখা যায় যে একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে এবং আগুন জ্বলতে শুরু করে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে। আশেপাশে প্রচুর দোকান থেকে আরম্ভ করে প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং সেখানেই প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং এখনও পর্যন্ত দমকলের একটি ইঞ্জিন আসে এবং তারা পুরোটা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দমকলের তরফ থেকে ইতিমধ্যে সরকারিভাবে জানানো হয়েছে। কিন্তু এরপরে যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখন বিদ্যুৎ নেই, বিদ্যুৎবিহীন। এবং পরিস্থিতিটা কি, একদিকে সাধারণ মানুষ যারা এখানে কর্মসূত্রে আসেন বা যারা এখানে থাকেন তারা তো বাইরে আছেনই, তার সঙ্গে সঙ্গে একটা ছবি দেখাবো, ঠিক যে জায়গায় এই বিপর্যয় হয়েছে তার সরাসরি দেখা যাচ্ছে কিছু বয়স্ক মানুষ তারা বারান্দায় এসে এখানে আশ্রয় নিয়েছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইলেকট্রিসিটি নেই। এবার আমরা দেখলাম যে সিএসসির তরফ থেকে এখানে কাজে শুরু করা হয়েছে এবং সিএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছে তারা চেষ্টা করছেন 15 থেকে 20 মিনিট বা বড় জোর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তারা যাতে লাইন ক্লিয়ার করে দেওয়া যায়। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে যেভাবে এই কাজ চলেছে সেই কাজ কেএমসির তরফ থেকে রাস্তা তৈরির কাজ চলছিল পেলোডার দিয়ে, নিচে যে তার রয়েছে, নিচে যে ইলেকট্রিসিটির তার রয়েছে, কেবিল লাইন রয়েছে, সেই বিষয়টা কিন্তু যথাযথভাবে সেই ঝুঁকি যে রয়েছে সেই বিষয়টা আদৌ মাথায় রাখা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন। ইতিমধ্যে পুলিশও এখানে এসছে, টালিগঞ্জ থানার পুলিশের তরফ থেকে পুরো বিষয়টা জানানো হচ্ছে। সব মিলিয়ে আতঙ্কের বাতাবরণ যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই প্রশ্ন যে কখন বিদ্যুৎ ফিরবে এই অঞ্চলে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।